সীমান্ত পেরিয়ে জোর করে ৩৫,০০০-এর বেশি লোক ভারতে ঢুকে পড়েছে, যারা যে কোনো দিন ভারতের ভেতর গৃহযুদ্ধের পরিস্থিতি শুরু করে দেবে। ওদিকে এর মাঝেই ভারত ১-২ নয়, পুরো $৭.৫ বিলিয়ন যুদ্ধ বিমানের ডিল ফাইনাল করে ফেলেছে। আর তার সাথেই ভারত কোন নতুন মিসাইলের টেস্ট করছে, যা পাকিস্তান ছাড়ুন চীনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং কেন কংগ্রেস আর ডিএমকে পার্টি পাকিস্তানের সীমান্তে ভারতের প্রজেক্ট বন্ধের জন্য রাস্তায় নামছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে কংগ্রেসকে নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। রিসেন্টলি ভারত সরকার পাকিস্তানের সীমান্তে বিশ্বের সবচেয়ে বড় রিনিউয়েবল এনার্জির একটা প্রজেক্ট তৈরির ছাড় দেয়, যা একবার তৈরি হয়ে গেলে ভারতের $বিলিয়ন ফায়দা দেবে। কেননা মেজরিটি এনার্জি নিড পূরণের জন্য আমরা আমদানির ওপরেই নির্ভর করি, কিন্তু এখন জরুরি হলো ভারত রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করুক। আর এটার বিরুদ্ধেই পশ্চিমা মিডিয়া দ্য গার্জিয়ান একটা রিপোর্ট সামনে আনে, যেখানে ওরা এই প্রজেক্টকে ক্রিটিসাইজ করছে এই বলে যে এটা হলে ভারতের বিলিয়নিয়ারদের ফায়দা হবে এবং এটা পাকিস্তানের সীমান্তে তৈরি হচ্ছে, তাই সিকিউরিটি থ্রেট রয়েছে, ফলে ভারতের এত বড় প্রজেক্ট করা উচিত না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রতিবারই যখনই এই ধরনের কোনো বড় প্রজেক্ট হচ্ছে, তা সে বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ হোক, ড্যাম হোক বা রিনিউয়েবল এনার্জি, আমেরিকার পশ্চিমা মিডিয়া এটাকে থামানোর জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। আর কংগ্রেস পার্টি এবং ডিএমকে এই আর্টিকেলকেই সোর্স বানিয়ে এই প্রজেক্টের বিরোধিতা করছে। এখন এদের দাবি হলো এই প্রজেক্ট পাকিস্তানের সীমান্তের কাছে রয়েছে, কিন্তু আসলে নিয়ম অনুযায়ী এত বড় প্রজেক্ট সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে বানাতে হবে, তা না হলে পাকিস্তান আক্রমণ করতে পারে। এই সেম লজিক দিয়ে ওরা লাদাখ, অরুণাচলে কোনো প্রজেক্ট আর ডেভেলপমেন্ট করেন, যার ফলে আজ তো দেখছেন চীন ওই সমস্ত খালি এলাকা নিজের বলে দাবি করছে। এখন আমার প্রশ্ন যে আমাদের দেশের কোনো ডেভেলপমেন্ট চায়না আর পাকিস্তানের হিসেবে করতে হবে? আর তাছাড়া যদি 10 কিলোমিটার দূরেও করা হয়, তাহলেও পাকিস্তান যুদ্ধের সময় এর উপর অ্যাটাক করতে পারবে না। আর্টিলারির রেঞ্জই তো 25 থেকে 30 কিলোমিটার। সেখানে এই লজিক দিয়ে এই ধরনের বিশ্বের সবচেয়ে বড় এনার্জি প্রজেক্ট আটকানোর কি মানে হয় আমার তো বোঝার বাইরে। এইভাবে চললে আমাদের দেশের একপাশে পাকিস্তান, ওদিকে চায়না, এদিকে বাংলাদেশ রয়েছে, তো আমাদের সমস্ত সীমান্তবর্তী এলাকায় বিনা ডেভেলপমেন্ট করে এইভাবে ফেলে রাখতে হবে। এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আমাদের নেক্সট আপডেট রয়েছে মিসাইল টেস্ট, যেখানে রিসেন্টলি ভারত স্বদেশী এয়ার টু এয়ার মিসাইলের সফল টেস্ট করেছে, যার নাম হলো অস্ত্র। অফিসিয়ালি এটা বলা হয়নি যে এটা কোন ভেরিয়েন্ট, অস্ত্র মার্ক 1, মার্ক 2। রিসেন্টলি অস্ত্র মার্ক 3ও দেখা গেছে, যেটা 300 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে। কিন্তু ভারত সরকারের অফিসিয়াল প্রেস রিলিজের মতো এই মিসাইল 100 কিলোমিটারের বেশি রেঞ্জ দিয়েছে এবং এই টেস্ট আমাদের স্বদেশী তেজাস মার্ক 1A থেকে করা হয়েছে, যেটা একদম লেটেস্ট ফাইটার জেট। তো এখানেই কনফিউশন তৈরি হয়েছে মিসাইলের টেস্টকে, কেন অলরেডি তেজাস মার্ক 1 থেকে অস্ত্র মিসাইলের টেস্ট হয়ে গেছে সফলভাবে, তাই এর জন্য অফিসিয়াল প্রেস রিলিজের প্রয়োজন নেই। উপরন্তু এক্স্যাক্ট রেঞ্জও বলেনি, বলছে 100 কিলোমিটারের অনেক বেশি রেঞ্জ। তো ভারতের যে ধরনের পলিসি গত কয়েক বছর, সরকার মেজরিটি গুরুত্বপূর্ণ মিসাইলের টেস্ট হয়ে গেলেও রেঞ্জ ডিসক্লোজ করছেন, ফলে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমত, এটা হয়তো অস্ত্র মার্ক 1-এর আবার টেস্ট হয়েছে, কিন্তু তেজাস মার্ক 1A থেকে, অথবা এটা অস্ত্র মার্ক 2-এর টেস্ট ছিল, যাকে আপাতত পাবলিক করা হচ্ছে না। তবে যাই হোক, এটা ভারতের জন্য খুশির খবর যে আমাদের এই স্বদেশী মিসাইল পাকিস্তানের কাছে থাকা আমেরিকার M120C, চীনের PL-12 আর পাকিস্তানের ফাজ-3 তিনটে মিসাইলকে ছাড়িয়ে গেছে, যা একটা ভালো খবর। নেক্সট আপডেট রয়েছে মিজোরামকে নিয়ে। এখানে ডেইলি কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। এখানকার যে মেন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় রয়েছে, তারা মূলত আমেরিকার যে ব্যাপটিস্ট চার্চ রয়েছে তাদের দ্বারা কন্ট্রোল করা হয়, যেটা এই মুখ্যমন্ত্রীর আমেরিকাতে যাওয়ার পর পুরো রিভিল হয়ে গেছে। এবং এই পলিটিক্যাল পার্টি না কেবল মিয়ানমারের ভেতর থেকে কুকি আর মিজোদের অবৈধভাবে ভারতের ভেতর ঢুকিয়ে ডেমোগ্রাফি পরিবর্তন করছে, বরং মণিপুরের দাঙ্গাতেও ডিরেক্টলি ইনভলভ ছিল, যার আন্ডারে মিজোরামের সোশ্যাল অ্যাক্টিভিস্টদের তরফ থেকে গৃহমন্ত্রী অমিত শাহকে আবেদন করা হয়েছে, যেখানে একটা বড় খুলাসা।
এই রাজ্যের মুখ্যমন্ত্রী এখান থেকে 35,000-এর বেশি কুকি আর মিজোদের ভারতে ঢুকিয়ে পুরো থাকার ব্যবস্থা করেছে। আর এই ফিগারটা লাস্ট 2 বছরে। দাবি করা হচ্ছে এখানে পপুলেশন লাগাতার এতটাই বেড়ে গেছে যে মিয়ানমারের রিফিউজি মণিপুরের মতন কোনো বড় দাঙ্গা এখানেও শুরু করতে পারে। আর এরপরেই কেন্দ্র সরকারের তরফ থেকেও কিছু অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। আশ্চর্যের বিষয় হলো গত 2-3 দিন ধরে আচমকাই এই মিজোরামের যে মুখ্যমন্ত্রী আর ওনার পলিটিক্যাল পার্টির রং বদল হতে শুরু করে দিয়েছে। কিছুদিন আগেও এরা কেন্দ্র সরকারের সমস্ত নীতির বিরোধিতা করছিল এই নর্থ ইস্টকে নিয়ে। এখন ওখানকার রাজ্যসভার মন্ত্রী মিয়ানমারে গিয়ে রেবেলদের সাথে শান্তি সমঝোতা করছে। বলা হচ্ছে খুব তাড়াতাড়ি না কেবল এই 35,000 মিয়ানমারের রিফিউজিকে সেটেল করা হবে, বরং একটা বড় সেটেলমেন্ট হবে মিয়ানমারের ভেতরে, যাতে এই 35,000 রিফিউজির সাথে মণিপুরের কুকিদেরও এখানেই সেটেল করা যায়। এতে একটা আলাদা কুকিল্যান্ড তৈরির প্ল্যান করে এই পুরো এরিয়া ভারতের সাথে যুক্ত করার চেষ্টা চলছে। আর এটা অফিসিয়াল হয়েছে কারণ রাজ্যসভার এই যে মন্ত্রী এই রাজ্যে, তিনি অফিসিয়ালি বয়ান দিয়েছে যেখানে উনি ওই রেবেলদের সাথে ভারতের যুক্ত হওয়ার অফার দিয়েছে এই আলাদা কুকি আর মিজো স্টেটের বিনিময়ে। সত্যি এখানে খেলা জমে উঠেছে। দেখা যাক বিষয়টা কোন দিকে এগোয়। যাই হোক, আমাদের নেক্সট আপডেট ফাইটার জেটের ডিলকে নিয়ে। রিসেন্টলি খবর এসেছে যে ভারত আর ফ্রান্সের মধ্যে প্রায় $7 বিলিয়ন যুদ্ধবিমানের ডিল ফাইনাল হয়েই গেছে, যার আন্ডারে 26টা রাফেল যুদ্ধবিমান কেনা হবে। আর স্বাভাবিকভাবে ভারতে কোনো বড় ডিল হবে কিন্তু কন্ট্রোভার্সি হবে না, এ তো অসম্ভব ব্যাপার। এখনও এই ডিলের ফাইনাল প্রাইস অফিসিয়ালি বলা হয়নি, তার আগেই পলিটিক্যাল স্টেটমেন্ট শুরু হয়ে গেছে যে এখানে আবার কোনো স্ক্যাম হচ্ছে। কারণ হলো এই বিমানের দাম আগেকার রাফেলের থেকে একটু বেশি বলা হচ্ছে। যদিও এখনও অফিসিয়ালি বিমানের প্রাইস বলা হয়নি, তাই এটা বলা ঠিক নয় যে সত্যি 7 বিলিয়নের ডিল হবে কি। কিন্তু এটুকু বলতে পারি যে বায়ুসেনার বিমান থেকে যে নৌবাহিনীর বিমান হয় সেটা একটু দামি হবে। উপরন্তু যেহেতু এটা প্রথম বিমানের ডিল নৌবাহিনীর জন্য, সেক্ষেত্রে এর জন্য নৌবাহিনীকে আলাদা ইনফ্রাস্ট্রাকচার, মিসাইল প্যাকেজ, মেনলি অ্যান্টিশিপ মিসাইল, মেইনটেনেন্স, হ্যাঙ্গার আর ট্রেনিংয়ের সাথে সমস্ত স্পেয়ার পার্টস সব কিছু মিলিয়ে ডিল করতে হবে। তো শুধুমাত্র বিমানের সাথে পুরো ডিলের তুলনা করাটা বোকামি হয়। বাকিটা তো ফাইনাল প্রাইস বললেই বোঝা যাবে যে পার বিমান কত টাকা পড়েছে। এবারে আমাদের ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ব্রহ্মোস এনজিকে নিয়ে। এই মিসাইলকে নিয়ে না কেবল ভারত বরং একাধিক দেশ অপেক্ষা করছিল যে কবে ভারত এই মিসাইল তৈরি করবে। ফাইনালি আজ খবর এসেছে যেখানে ব্রহ্মোসের সিও মিডিয়াকে জানিয়েছে যে ব্রহ্মোস এনজি আগামী বছরের শুরুতে মানে 2026-এ টেস্ট করা হবে। আর এটা খুবই ভালো খবর, কেননা এই মিসাইল টেস্টের সাথে দুটো বড় ফায়দা হবে। প্রথমত আমাদের যে তেজস ফাইটার জেট রয়েছে সেটাও এই ব্রহ্মোস মিসাইল ক্যারি করতে পারবে। এখন যে নর্মাল ব্রহ্মোস রয়েছে তা খুবই হেভি মিসাইল, যা কেবলমাত্র সুখোইয়ের মতন যুদ্ধবিমান থেকে লঞ্চ করা সম্ভব, তাও একটা। কিন্তু ব্রহ্মোস এনজি অর্ধেক হালকা হবে, সেক্ষেত্রে তেজসের মতন ছোট বিমানও এই মিসাইল ক্যারি করতে পারবে। আর সুখোই হলে এই ধরনের দুটো মিসাইল ক্যারি করতে পারবে। দ্বিতীয় ফায়দা হলো ব্রহ্মোসের থেকেও ব্রহ্মোস এনজির ব্যাপক ডিমান্ড রয়েছে। এটা তৈরির আগেই কিন্তু ব্রাজিল, ইউএই সহ বহু দেশ ইন্টারেস্ট দেখিয়েছে। তো স্বাভাবিকভাবে এর রপ্তানি হওয়ার সুযোগ আরও বেশি রয়েছে, যা ভারতের জন্য ব্যাপক ফায়দার হবে।